কোনায় একটা গন্ডগোল থাকিয়ে যায়। মশারির কোনায়ও দেখবেন মশা, আর পার্কের কোনায় যুবক যুবতীদের বসা। ঠান্ডা থাকবেন মায়েরা। গল্পের একটা গল্প দিয়ে নি, তারপরে ভালো কথা বলবো, কানে শোনেন। এক বিধবার ছেলে হইছে। এই বিধবার ছেলে বললেই আপনারা কেমন একটা কানাঘুষি করেন কেন? হ্যাঁ, আজকাল হওয়ানোর ইচ্ছা থাকলে অনেকভাবে হয়, তা আপনারা যেভাবে ভাবেন ওইভাবে না। ছেলেটা গর্ভে থাকার আসার পরে, ছেলেটা যখন গর্ভে ৫ম মাস, তখন ওর বাবা মরিয়ে গেছে আর কি। সেই সুবাদে ওরে সবাই বিধবা ছেলে কয়, বোঝা গেল? হ্যাঁ, তা আপনারা যেভাবে ভাবেন বলভদ্রের মতন ওই রকম না। তা এক মায়ের এক ছেলে, তো বাবা নেই, তা ওর মা বড় কষ্ট করে ছেলেটারে বড় করতেছে। বাবা, কারো যদি বাবা না থাকে সে যে কত অবহেলিত হয় সে শুধু সেই জানে, সের ব্যথা কেউ বোঝে না। কারো যদি বাবা মা না থাকে, আর যদি কারো বাবা হলো বট গাছের মতন ছায়া দেয়, যদি সেই বটের ছায়াটা না থাকে গ্রীষ্মকালে বোঝা যায় রৌদ্রের তাপ কেমন, শীতকালে বোঝা যায় না। খুব অবহেলিতভাবে বড় হচ্ছে, অনেক কষ্ট টষ্ট করে ওর মা স্কুলে ভর্তি করাইছে। যাক, বোঝা যাক, বোঝেন কইেন না। খুব কষ্ট করে স্কুলে ভর্তি করিয়েছে, তবে ছেলেটা পড়াশোনায় তেমন একটা ভালো না, একটু বলদা ক্লাসের, একটু বলদা মার্কা, আমার বলভদ্রর মডেলের আর কি, ওই ক্লাসের, মানে কোথায় কি বলতে হয় তাও বোঝে না। ক্লাসে ভর্তি করানোর পর বারবার খালি ফেল করে, মোটে পাস করে না, খালি ফেল করে। তা এক ক্লাসে যদি বারবার ফেল করে, তা ছেলে পেলে যদি বারবার ফেল করে, মাস্টার মশাইরা বিরক্ত হয়ে যায় না? ও ক্লাস 4-এ 18 বার ফেল করছে আর কি, ক্লাস 4-এ 18 বার ফেল করছে। তা মাস্টার মশাইরা রাগ করে ওরা ঘাড় ধরে স্কুল দিয়ে তাড়াই দিছে আর কি। ও বাড়ি যাইয়ে মনে মনে ভাবছে যে মারে বলবো যে আমি আর স্কুলে যাব না, দাদা একদম কম হয়েছে, বুঝলেন, ভালো করে নিছিলাম, আবার কি হলো কি জানি। বাড়ি গিয়ে মারে বলছে যে মা, আমি আর স্কুলে যাব না, তুমি কথা নেবা, আমার একটা ইংরেজি শিক্ষার বই কিনে দেবা, আমি রাতারাতি বই পড়ে শিক্ষিত হয়ে যাব, আমার ইংল্যান্ড, থাইল্যান্ড, পোল্যান্ড, নাগাল্যান্ড, নেদারল্যান্ড সব ল্যান্ড দিয়ে আমারে খোঁজ করে নিয়ে চলে যাবে, আমার আর দেশে থাকা লাগবে না। আচ্ছা, মায়ের কাছে যদি সন্তান একটু পড়াশোনা নিয়ে আবদার করে, তা মা কি আপত্তি জানাইতে পারে? তা তো পারে না। মা বলছে ঠিক আছে বাবা যা, মার কাছে মায়ের অনেক কষ্টের জমানো ধন 30টি টাকা ছেলেটার কাছে দিয়ে বলছে যা তুই এই দিয়ে একটা ইংরেজি শিক্ষার বই কিনে নিয়ে আয়। ছেলেটা একটু বলদা গোছের, তো তা যাবি তো যা। সকালবেলা এক মুদি দোকানদার কেবল দোকানের ঝাপ উঠাইছে, সেই দোকানের সামনে যাই হাজির হয়েছে, কয় আমার একটা ইংরেজি বই দেও তো। মুদি দোকানদার ভাবে তাই প্রথম বউনির খদ্দের ঝাপ তুলি, তাইলে রে ছাড়বো না, কয় দাঁড়া বাবা দুয়ারে জল দিয়ে নি। বউনির খদ্দের তো কেউ ছাড়তে চায় না, দেখবেন যারা চুলদারি কাটে যদি পর পর লোক আসে একটারে কেটে তুই আর একটারে ধরে, কিন্তু বউনির কাস্টমার ছাড়ে না। তা দোকানদারও ভাবছে তাইতে বউনির কাস্টমার ছাড়ার ইচ্ছা নাই, ও বউনির কাস্টমারটারে ধরে রেখে দোকানে জল টল দিয়ে ধূপধুনা দেখাইয়া প্রণাম করে বলছে বল বাবা কি বই নিবি? বলে একটা ইংরেজি শিক্ষার বই দেন। মনে আছে ভাবো, আমি ইংরেজি বই পড়ে রাতারাতি শিক্ষিত হয়ে একদম বিদেশে চলে যাব। মুদি দোকানদার করে বর্ণনা, ও তো বলদের ছাতু বোঝে না, মুদি দোকানে ইংরেজি বইও পাওয়া যায় না। যাক আমার কাছে তো বই নাই, তা বলছে বাবা তুই টাকা নিয়ে এসছিস? বলে হ্যাঁ। কয় টাকা? 30 টাকা। কয় শোন, মনে আছে ভাবো, তোর ইংরেজি বই কিনলে পরে বই কিনবি, তারপরে পড়বি, মুখস্থ করবি, মনে রাখতে পারবি কি না পারবি, ওতে তোর বই কিনে দরকার নাই।
আমার মনে আছে, ভাবো তোর এই ইংরেজির বীজ মন্ত্রটুক শিখাইয়ে দেব, তোর ইংরেজির বীজ মন্ত্র শিখাইয়ে দেবো। বীজ শিখাইলে কি হবে? দেখেন না, ধানের বীজ চাষি যারা মাঠে রোপণ করে তারা ওই বীজে কত ধান হয়, ধান নিয়ে চাষি আনন্দ পায়, গোলা ভরে যায়। তা ও মনে মনে ভাবছে তাই তাইলে বীজ পাইলে আমার বই দিয়ে দরকার নাই। কয় দেন বীজ দেন। কয় দে 30 টাকা আগে দে। 30 টাকা নিয়ে বলছে কান আউগা। দোকানদার আবার বরিশালী লোক, কয় কান আউগা। কান আগাইছে, কানের ভিতর কয়ে দিয়েছে শোন, তোরে যে যা প্রশ্ন করবে তুই বলবি আই ডোন্ট নো। মানে কি? আমি জানি না। শিখাইয়ে দিয়েছে আই ডোন্ট নো, আমি জানি না। ও ওই বীজ শিখে নাচতে নাচতে গ্রামের মাঠের ভিতর দিয়ে যাচ্ছে। এখন গ্রামের চাষিরা দল বেঁধে মাঠে যায়, কয় এই মাইনকা কই গেছিলিস? আই ডোন্ট নো। সাধারণ চাষিরা ভাবে তাই, ওরে বাবা মাইনকা ইংরেজি বলে। আসলে বাবা গ্রামের সাধারণ চাষাভুষো মানুষ সবাই তো ভালো ইংরেজি জানে না। তা গ্রামের লোক ভাবছে যে মাইনকা ইংরেজিতে কথা কয়, ওর মাথায় মনে হয় তাহলে রাত্রিরে সরস্বতী ঠাকুর ভর করছে, ও খালি ইংরেজি বলতেছে। আবার খানিক দূর আগাই গেছে, গ্রামের বউরা যাচ্ছে, কয় এই কই গেছিলিস? কয় আই ডোন্ট নো। দাপট কি? কয় আই ডোন্ট নো। সবাই ভাবে তাই ভরে সর্বনাশ, মাইনকার তো মনে হয় ভালো ভালো শিক্ষিত হয়ে গেছে, ওরে সবাই আমরা অবজ্ঞা করি। এই যে গোবরের ভিতর পদ্ম ফুল ফুটে গেছে আমরা তো বুঝতে পারি নাই। কয়দিন পরে ওই স্কুলে ইন্সপেক্টর আসবে স্কুল পরিদর্শন করতে। তা গ্রামের লোক সবাই ভাবছে যে মাইনকাও তো আমাদের ইংরেজি ছাড়া কথা কয় না, তাই না? আর ওরে তো প্রশ্ন করিয়ে পারা যায় না, জবাব রেডি। আর ইন্সপেক্টর সেও ইংরেজি ছাড়া কথা কয় না। তাইলে ওই মাইনকারে মাস্টার মশাইয়ের সাথে জোড়াইয়ে দেব, যা হোক তাল গোলে নিতাই গৌর হরি বল দিয়ে একটা তাল করবে এখানে আর কি। গ্রামের লোকেরা চান্দা তুলে মাইনকার জন্য নতুন ধুতি পাঞ্জাবি কিনে, কোট টোট কিনে একদম ওরে সুসজ্জায় সজ্জিত করে দিছে। আর গ্রামের মেয়েরা ফুল তুলে মালা গেথে মাইনকার গলায়, মাইনকার মাথা দেখা যাচ্ছে না, মালায় এত উঁচু হয়ে গেছে আর কি। মাইনকারে কান্দে নিয়ে নাচতে নাচতে স্টেজের দিক রওনা দিছে। এখন স্যার ভাবে তাই ওরে সর্বনাশ, এই ছেলেরে এত যত্ন করে গ্রামের লোক নিয়ে আসতেছে, তার মানে এ না জানি কত জ্ঞানী, কি বলতে কি বলবো খানে, আজকে বেশি কিছু কব না, অল্পে অল্পে কইয়ে চলে যাব। দাদা মোটে বন্ধ হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ ডিস্টার্ব, অসুবিধা দেখা দিচ্ছে। গ্রামের লোক ভাবছে তাই মাস্টার মশাইয়ের সাথে জোড়াই দিয়ে যাই। মাস্টার মশাইয়ের কাছে নিয়ে গেছে। আচ্ছা আপনারা কথা বলেন না, আমি বারবার বলি তুমি ওদের নিয়ে হয় পিছনে যাও নাইলে সাইডে যাও। কবি গান তো একটু মন দিয়ে শুনতে হয়, বুঝলেন? আমরা সনাতনীরা অনেক পিছনে কেন জানেন? আমরা নিজেদের কৃষ্টি কালচারকে আমরা মর্যাদা দিতে পারছি না। আমরা পাশ্চাত্যের সংস্কৃতি নিয়ে আমরা মেতে আছি। আজকে দেখুন বাইরের দেশগুলোতে আমাদের ইসকন সম্প্রদায়ের মানুষরা গিয়ে কিভাবে হরিনাম প্রচার করছে, কিন্তু আমরা দেশের মানুষ বুঝি না। একটু চুপ করে থাকেন, দেখেন না ভালো লাগবে, এখানে একটু বসেন। মাইনকারে যখন ওইখানে উঠাইয়ে দিয়েছে, স্যার ভাবে তাই আমার দিকে তো কেউ নাই, তা মাইনকারে প্রথমে আগে একটু নাম জিজ্ঞাসা করি, আর কিছু কব না, তারপরে আমি চলে যাব। স্যার জিজ্ঞাসা করছে হোয়াট ইজ ইউর নেম? মাইনকা কয় আই ডোন্ট নো। স্যার ভাবে শালা এ কার পালায় পড়লাম রে, নাম জিজ্ঞাসা করছি কয় আই ডোন্ট নো, নামও জানে না। স্যার ভাবছে তাই মনে হয় একটু শিক্ষিত মানুষ তো, মনে হয় একটু রসিকতা করতেছে, আর একটু আগায়ে যাই। কয় হোয়াট ইজ ইউর ফাদার নেমস? মাইনকা কয় আই ডোন্ট নো, ওর বাবার নামও জানে না। স্যার ভাবছে তাই আসলের বোর বরাদ্দ নাই, ঠাস করে এক সর মারিয়ে স্টেজ দিয়ে ফেলাই দিছে। মাইনকার সাদা মনে কাদা নাই, পাছার ধুলো ঝাড়তিছে আর কি। গ্রামের লোকজন কয় এই মাইনকা
তুই এত ইংরেজি পারোস, হ্যাঁ? তা মা এই ইন্সপেক্টরের হাতে চর খাইলি কেন? তোরে চর দিয়ে ভেলাই দিল কেন? তুই তো কিচ্ছু পারিস না। মাইনকার সাদা মনে কাদা নাই, ধুলোর দিয়ে উঠে কয়, আরে বলদের ছাতু, আরে বলদ বেয়াদপের দল, মানির মূল্যায়ন করতে জানিস না? আমারে চর মেরে ফেলাইলো, তা কি কইয়ে ফেলাইলো তা তো তোরা বুঝলি না। মানে স্যার চর মারার সময় কইছে গেট আউট রাস্কেল, ওইটাও তো ইংরেজিতে কইছে, গ্রামের লোক বোঝে নাই। গ্রামের লোক তো বোঝে নাই, তা কয় হ্যাঁ মানকে সত্যি কথা তো, তোরে কি কইয়ে চর মারলো? কয় শোন গ্রামের লোক, তোরা মন দিয়ে শোন, মাস্টার মশাই আমারে কি বললো, ইন্সপেক্টর আমারে কি বললো, বললো বাবা মানিক, বাবা রে তুই এত ইংরেজি জানিস, তুই এই গ্রামে আইসে মরছিস কেন? যা যা টাউনে যাইয়ে মর। তা বলো ভদ্র, তুমি এতই যখন বোঝো আমারে প্রশ্ন করলে কেন? তুমি তো বুঝেই গেছো। বাবা বেশি বোঝা ভালো না, বেশি বুঝলে বোঝা জায়গা কিন্তু বুঝে যায়। আজকে বলভদ্র ভট্টাচার্য এবং গৌরাঙ্গ মহাপ্রভুর ভূমিকায় আলোচনা হবে। আপনারা প্রশ্নপত্র শুনলেন, তা আমার এমনও সাধ্য নেই যে গৌর হরি তার ভূমিকায় আমি অবতরণ করে দুটো কথা বলি। তবু নিয়ে এসেছি কবিগানের বায়না, আর ভূমিকা যখন দান করেছে বর্তমান মহাপ্রভু, তো না হলে হয় না। তা আমার বলভদ্রর সব কটা কথা ভালো, প্রশ্ন যা মনে ছিল করে গেছে। আমি বাবার জন্মে এত প্রশ্ন শুনি নাই আর কি, 10খানা প্রশ্ন করে গেছে প্রথম আসরে। কি আপনারা কেউ শুনছেন এত প্রশ্ন করতে কাউরে? আরে 2টো 3টে, বেশি হলে 4টে, তাই না? আর 9টা 10টা, মানে মনে যা ছিল হ্যাঁ, প্রশ্ন করেও সারে নাই। তারপরে কেডা বলে সুচিত্রা স্বামী ভালোবেসে সুচি কয়, নাম সুচিত্রা, আর কে নাকি ভালোবেসে বিচিত্রা, তা কি কয় কি বুঝে যে মানুষ হাসলো বুঝলাম না। আসলে ওই সুচিত্রার প্রথমের সুবাদ এই সুচি কইয়ে ডাকে সুচিত্রা, শেষেরটাও বাদ দেয়, তাইলে বিচিত্রার মনে হয় শেষেরটা বাদ দিলে তাইলে এটা খারাপ কথা হয় না? উনি ওইতে আনন্দও পায়, তাই এটা মনে হয় ওদের বাড়ির ঘটনা। বলদ সব কয়টা ওদের বাড়িতে, বুঝলেন? ও বলদ, ওর বাবা বলদ, ওর ঠাকুরদা বলদ, ওর তা ওই ঠাকুরদা পর্যন্ত বলদ। আচ্ছা যদি কারো নাম বিচিত্রা হয়, আচ্ছা বিচিত্রার বি বাদ দিয়ে যদি চিত্রা কয়, তা বউ ভালোবাসবে না? হ্যাঁ, শালার বলদ ডাকতে জানে না। তা আমি একটা জিনিস বুঝলাম, বলভদ্র বোঝে বেশি। তা বেশি বুঝলে তার সব জায়গায় যাওয়া ভালো না। যাক, এবার একটা গান গাই আসুন। সুন্দরভাবে প্রশ্নপত্র করে গেছে, আসুন আমরা ঠাকুরের নামে একটা প্রেম ধ্বনি, জয়ধ্বনি দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি। আমারটা একটু টোন লাগবে, কই গেল দাদা? জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল, হরি ও মন যে কথায় নাই, যে কথায় নাই কৃষ্ণ কথা, ও মন সে কথা চল, দিন বয়ে যায়
ও মন ভোলা কৃষ্ণ কথা কোথায় এলে মন আমার দেখো জ্ঞানের আখি মেলে আবার কোথায় যাবে চলে দিল ভক্তমণ্ডলী দিয়ে আপনাদিকের চরণ ধুলি ধন্য করিবেন মোরে। কবির গানের কথা বসে শুনবেন, বিজ্ঞ শ্রোতা সবার হেতা সবে ধৈর্য ধরে বসে শুনুন ভক্ত প্রাণ। কবিরা আসরে দাঁড়িয়ে যেভাবে গায় গান, জ্ঞানবান জানেন তা সবাই। দেখেন না কবিরা দাঁড়িয়ে আসরে সুন্দর করে থরে থরে ছন্দের মালা করে উপহার দেয় আপনাদের গলে, আনন্দ পান ভক্তগণ সবাই। সবাই করি বর্ণনা, এগুলো কিন্তু মূলত কবিয়ালাদের মুখস্থ করা কথা না। লেখক কবি ঘরে থাকে, আপনারা জানেন বিজ্ঞ লোকে কলম ধরে কবিতা উপন্যাস লেখে। ছন্দে যদি ভুল হয় তারা আবার রবার ঘষে মনের হরিষে শব্দ যোজন করে দেয়। কিন্তু আমার কাছে বলুন দেখি, এগুলো আমরা মুখস্থ করে আসি নাকি? করি বর্ণনা, এগুলো কিন্তু মুখস্থ কথা না। এই কথা ছন্দে ভাসে, তরঙ্গে কাছে আসে। মাতা বাগবাণীর কৃপা হলে পরে মনটা যদি স্থির থাকতে পারে কোনো রকম প্রকারে, স্থির হলে পরে ছন্দ আসে ভিতরে, এছাড়া হওয়া সম্ভব না। তাই চরণ ধরে করি বর্ণনা, কেউ কথাবার্তা বলবেন না, করতে কবির বেচা কিনা। আমরা সরকার দুইজনা এলাম এই সভা। কবি কি বলছে? ওমন যে কথায় নাই কৃষ্ণ কথা, সেই কথা বলিস না কখন। আপনাদিকের কাছে বলে রাখি, জানেন আপনারা শুধু চয় ভগবান পরমেশ্বর শ্রীগুরু যিনি আমাদের এই মায়াময় জম্বুদ্বীপে পাঠালেন, তিনি কৃষ্ণ ভজন করিবার দায়। কিন্তু আপনাদিকের কাছে করি বর্ণনা, এসে মায়াময় সংসারে মায়ার শিকল গলায় পড়ে মায়ার শৃঙ্খলে আবদ্ধ হয়ে আমরা কিন্তু তার কথা মনে রাখলাম না। তাই তো কবি কি বলছে? কোথা হতে ভাবে এলে মন আমার দেখো জ্ঞানের আখি মেলে আবার কোথায় যাবে চলে কিল সম্বল। মায়ার খেলা ও মন ভোলা, মায়ার খেলা ও মন
সব গেল বাল্য খেলা মন রে যৌবনে সংসারের মায়ায় বৃদ্ধকালে পারে হৃদয় ডাকলে কি হয় ফল। প্রথমে বন্দি পরমেশ, যার গুণ বলনিয়া শেষ এই বেদেও করতে নরে। শরণ নিলে যার পায়ে বাধা বিপদ দূরে যায়, আমি প্রণাম করি তারে বারে বারে। সবাই করবেন আশীর্বাদ যেন পূর্ণ হয় মোর মনসাদ। গান গাইবার মতো তেমন ভক্তি শক্তি আমার ভিতরে নাই। এই আসরে ভিতরে আছেন যারা, একমাত্র ঈশ্বরের করুণা ঝরান তারা। তারা যদি আমায় আশীষ করেন দান, সেই আশীষের ভিতর দিয়ে ঈশ্বরের করুণা আসবে চোয়াইয়ে, জীবনে আসবে আমার অশেষ চিন্তন। তো বন্দি গুরু পিতা মাতা যারা হলেন আমার জন্মদাতা, যাদের কৃপায় দেখে ভুবন, তৎপরে বন্দনা করে বিশ্বের যত নরনারী শুভাশিস আমায় করিবেন বরিশন। গুরু পরিচয় দিতে বাসনা মোর জেগেছে চিতে, শ্রদ্ধেয় মনোরঞ্জন সরকার মহাশয় আমার গুরু, যাহার অপারি করুণাতে দাঁড়িয়ে যে সভাতে আমা হতে কবি গান শুরু। সেই শ্রী গুরুর চরণ পরে প্রণাম করি বারে বারে, গুরুদেব তুমি আমার কথা নিও, তুমি আমায় ভালোবেসে আমার হৃদয় কাছে বসে বসে তোমার ভাব উক্তি যুক্তি আজকে আমার মধ্যে দিয়ে প্রকাশ করে যেও। যাক, বন্দনা শেষ করে কবি কাব্যের সূত্র ধরে যাও আমার কাল্পনিক ভূমিকায়। আজকে গৌর লীলা নিয়ে আলোচনা হবে আজ ধর্ম সভায়। তাই আমি বলভদ্র নাম ধরে দাঁড়াইলাম সভার পরে, বিপক্ষে থাকবেন আমার গৌর গুণরায়। বলভদ্র ভট্টাচার্য কে ছিল আপনাদের অনেকেরও তা জানা আছে ভালো। যেদিন গৌর হরি বৃন্দাবনে যেতে চায়, ডাক দিয়ে ভক্তবৃন্দের সবাই মিলে কয় কি, গৌর হরি তো বনবাসে যেতে চায়, গৌর হরি বৃন্দাবনে যাবে বলে স্থির করলো দেলে। তাই ভক্তবৃন্দ সব হলো আগুয়ান। মহাপ্রভু ডাক দিয়ে বলে কাউকে নেওয়া যাবে না বৃন্দাবন, আমার মনে আছে ভাবো আমি একাই যাব। কেন এত ভক্তবৃন্দ সঙ্গে গেলে পরে খুলে বলি তোমাদের ধারে অনেক গন্ডগোল বাঁধতে পারে পথের পরে। তখন এর রাজনৈতিক অবস্থা বেশি একটা ভালো ছিল না। তাই ভক্তবৃন্দ অনুনয় বিনয় করে মহাপ্রভুর ধারে ডাক দিয়ে বলে এবারে অন্তত একটা মানুষ দিতে হবে আপনার সঙ্গে এবারে। কেন? মহাপ্রভু কখনো কখনো ভাবে প্রেমে মাতাহারা হয়ে পথে ধুলায় পড়ে যায়, ভাবে গদগদ হইয়া যায়। দেখভাল করবার জন্য তো একটা মানুষের প্রয়োজন হয়, তাহলে একটা এমন মানুষ দিতে হবে তার সাথে যার অত প্রেম ভক্তি নাই। যদি একটা প্রেম ভক্তিওয়ালা মানুষ দেয়া যায়, তাহলে মহাপ্রভু নাম করতে করতে যদি পড়ে যায়, তাই তাকে রক্ষা করবে কোন সময়? সে তো ভাবে বিগলিত হয়ে ধুলাই গড়াগড়ি যায়। একটা কঠিন মানুষ দিলে ভালো হয়। এবার ভক্তবৃন্দ যুক্তি বুদ্ধি করে কারে দিলে ভালো হয় মহাপ্রভুর উত্তরে সবাই বলে না বলভদ্র ভট্টাচার্য গেলে ভালো হয়, ওরা এমন ভাব ভক্তি বেশি একটু নয়। তাই সবাই করলো বর্ণনা, গৌর হরি তোমার সঙ্গে একজন মানুষ না নিলে হবে না, কেন তোমার দেখভাল করবার জন্য একটা মানুষ তো দরকার হয়। তাহলে বলভদ্র ভট্টাচার্য গেলেই ভালো হয়, তাহলে চলো। এই বলভদ্র ভট্টাচার্য আর গৌর হরি বনের পথ ধরি তখন বৃন্দাবনে রওনা হয়। সেই বৃন্দাবনে যাওয়ার বনের মধ্যে দিয়ে যখন যেতেছিল, গৌর হরি হরে কৃষ্ণ নাম করতে করতে ভাবে মোহিত হয়েছিল। কখনো ধুলায় পড়ে যায়, কখনো ধুলায় গড়াগড়ি যায়, আবার উঠে হরিনাম গায়। এমন সময় বলভদ্র পিছে পিছে ধায়, মহাপ্রভু আগে যায়। হঠাৎ একটা ঘটনা দেখতে পাওয়া গেল কি, হরিনাম করতে করতে মহাপ্রভু যখন হয়ে গেল খেপা, জঙ্গলের ভিতরে ছিল একটা বাঘ, তার গায়ে মহাপ্রভু তুলে দিল পা। দূর থেকে বলভদ্র তাই দেখতে পেল যে গৌর হরি একটা বাঘের গায়ের উপরে পা তুলে দিল।
দূর থেকে বলভদ্র ভট্টাচার্য দেখতে পায় আর মনে মনে চিন্তা করে হিয়াই কি করা যায়, নিশ্চয়ই মহাপ্রভুকে এই বাঘে খায়। সামনে মনে হয় আগায়, দেখি কি হয় ঘটনা। এমন সময় কি হলো, গৌরহরি নামে প্রেমে মাতোয়ারা হয়েছিল, বাঘের গায়ে যে পা তুলে দিয়েছিল ওদিকে তার খেয়াল নাই, সে তো নামে প্রেমে মাতোয়ারা হয়েছিল। হঠাৎ দেখতে পাওয়া গেল সেই বাঘ তার হিংসাবৃত্তি ভুলে গিয়ে মহাপ্রভুর নামের তালে তালে দুটো পা তুলে দিয়ে সেও নৃত্য করতেছিল। এই দৃশ্য বলভদ্র ভট্টাচার্য অনেক দূর থেকে দেখতে পায়, হয়ে গেল আশ্চর্য, এ কি ঘটনা! যে বাঘ মানুষ দেখলে পরে করে থাকে তাক, এই মহাপ্রভুরে খেলো না, আর তার নামের তালে তালে দুলে দুলে বনের পশু হিংসাবৃত্তি ভুলে গিয়ে নৃত্য করতেছিল সেই বনের আলোয়। এইখান থেকে সেই বলভদ্র ভট্টাচার্য গৌরহরিকে পরে প্রশ্ন করল, কি এই যে বনের ভিতরে যে দৃশ্য হয়েছিল, এইখান থেকেই বলভদ্র ভট্টাচার্যের প্রশ্ন শুরু হইয়া যায়। তাই আমার নাম দীনেশ সরকার, এ নাম করে পরিহার, সভাতে দাঁড়াবো এবার একটা কাল্পনিক ভূমিকায়। আমি বলভদ্র নাম ধরে দাঁড়াইয়া সভার পরে বিপক্ষে থাকবে আমার গৌরগুণ রায়। তার কাছে আমার প্রশ্ন রয়, গৌরহরি তুমি আমার কথা নেবে? এই যে বনের ভিতরে তোমার ওই কীর্তনের সঙ্গে সঙ্গে হরি করি নৃত্য করে, শুধু বাঘ নয়, একটা হাতি ছুটে এলো, হরিণ ছুটে এলো, পশু পাখি মহাপ্রভুকে ঘিরে ঘিরে নৃত্য করতেছিল নামের তালে তালে। তাই দূর থেকে দেখতে পেল বলভদ্র ভট্টাচার্য, দেখে হয়ে গেল আশ্চর্য, এ কি! ডাক দিয়ে তখন গৌরহরির কাছে কয়, বলো তুমি কি আছে তোমার হিয়ায়? এই যে তোমার নামের গুণে না তোমার ধামের গুণে না তোমার গুণে এই হরি করে নৃত্য করে, খুলে বলি তোমার ধারে। গৌরহরি তুমি আমার কথা নিও, সবার মধ্যে আমার ভালো করে সুন্দর করে বুঝাইয়া দিও। বোঝা গেল প্রশ্ন? বনের ভিতরে যে হিংসা বৃত্তি পশুরা ভুলে গেল, এটা কি মহাপ্রভু তোমার গুণে না তোমার নামের গুণে না ওই জায়গার গুণে? কথা নিও, আমার পরিষ্কার করে একটু বুঝাইয়া দিও। যাক, প্রথম প্রশ্ন গেল হয়ে, কার্য নাই আর বেশি করে। এবার আমি দ্বিতীয় প্রশ্নের দিকে ধাবিত হব। এবারে আবার কিছুদিন ঘুরতে ঘুরতে যখন আরো বনের ভিতরে যায়, গাছের ডালে দুটো পাখি দেখতে পায়, সুখ আর সারি। সুখ সারি দুটো পাখি, তারা ডাকাডাকি করে। মহাপ্রভু দাঁড়ায়, ওই পাখি মহাপ্রভুকে দেখতে পেল, দুটো পাখি উড়ে এসে মহাপ্রভুর দুই বাহুর উপরে বসলো। তা ওরা দুইজনে কি যেন একটু ঝগড়া করে, ওটা তো আমি বুঝি না। একজনে কি প্রশ্ন করে ঢুলাই ঢুলাই মুখ, আর একজন এই শাড়ি আবার উত্তর দেয়, এই শাড়ি আবার প্রশ্ন করে, এ আবার উত্তর দেয়। এই চারিবার একটু ঝগড়া হয়েছিল। কথা নিয়েও এই যে পাখিরা কি বলেছিল আমার তো বোঝার সাধ্য নাই। গৌরহরি তুমি কথা নিয়ে ওরা কি নিয়ে কি ঝগড়া করলো, তোমার তো সবার মধ্যে বুঝাইয়া দেওয়া ভালো নাকি? এই যে পাখিরা কি ঝগড়া করতেছিল কিচির মিচির, ওই পাখিটা কি আমি বুঝি? কথা নিয়েও এই পাখিরা কি ডাকাডাকি করতেছিল, একটু ভালো করে সবার মধ্যে বুঝাইয়া দিও। আবার মহাপ্রভু কিন্তু হরি নাম গায়, হরের নাম হরের নাম হরের নামই বো কেবলম, কলৌ নাচতে বো নাচতে বো নাচতে বো গতির অন্যথা। কলির জীবের মানুষের হরিনাম ভিন্ন কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। দার্ঢ্য করে মহাপ্রভু 3 বার বলে গেছে, তাই হরিনাম ভিন্ন জগতে মানুষ কোনো মানুষের গতি নাই। তাহলে মুসলমান যারা যারা তাদের আছে একটা ধারা, তারা তো হরিনাম নেবে না বাবা, নেবে? মুসলমানরা নেবে না, তারা আল্লাহ আল্লাহ কয়। হ্যাঁ, খ্রিস্টান যারা তারা গড গড করে নাকি? আর তোমার হিন্দু যারা যারা রয় তারাই হরিনামই গায়। তাহলে হরিনাম ভিন্ন জগতে গতি নাই, গতি নাই, গতি নাই, দার্ঢ্য করে 3 বার মহাপ্রভু বলে গেছে। তাহলে খ্রিস্টান যারা, তারপরে মুসলমান যারা, কীট পতঙ্গ তরুলতা পশু পাখি এরাও তো গানই করতে পারে, তারা কোন নাম নিয়ে উদ্ধার হবে? ডক্টর জগদীশ চন্দ্র বসু বলে গেছেন গাছেরও বাবা প্রাণ আছে, তাই না? তাহলে তারা তো নাম করতে পারে না, তারা কোন নাম নিয়ে উদ্ধার হবে? আর মুসলমান ভাই যারা যারা
তারা তো হরিনাম নেবে না। তারা এরা কোন নাম নিয়ে উদ্ধার হবে? খ্রিস্টানরা কোন নাম নিয়ে উদ্ধার হবে? পশু পাখি, কীট পতঙ্গ, তরুলতা, পশু পাখি, এরা কোন নাম নিয়ে উদ্ধার হবে? তুমি আমার কথা নেবে, ভালো করে বুঝাইয়ে দেবে। এই হরিনাম কিন্তু সবাই নেবে না। কেন বললে? হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই। জীব বলতে সবাইকে বুঝায়। কি বলেন? হ্যাঁ, তা কথা নিও। এই হরিনাম করলে কি হয়, হরিনামের কি গুণ আছে, একটু বর্ণনা করে বুঝাই দেবে সবার পাশে, তাই না? পরিষ্কার প্রশ্ন করবে, বেশি বেদাল না খুনার ভিতরে। তাহলে হরি করে নৃত্য করে কিসের গুণে? তোমার গুণে নাকি তোমার নামের গুণে? না ওই জায়গার গুণে। আর হরিনাম কিন্তু সবাই নেবে না। হরিনাম করলে জীবের কি গতি মুক্তি হয়, কি উন্নতি হয়, কথা নিও। এই গুরু শিষ্যের সম্পর্ক কেমন হয় সুন্দর করে বুঝাই দেবা যে ধর্ম সভায়। আবার দেখতে পাই চৈতন্য চরিতামৃতের মধ্যে লেখা রয়, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর পায়িত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়াম হরিপুরট সুন্দর যদি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে শ্রুত বা সচির নন্দন। মানে কি? অনর্পিত মানে যে ধন অর্পণ হয় নাই, কাউকে দেয় নাই এখনো। সত্য, তেতা, দাপর, কলি, চারটে যুগ আমরা বলি, তাই না? তাহলে সত্যে শ্রীহরি, তেতায় রাম, দাপরে শ্রীকৃষ্ণ নব ঘনশ্যাম, আর কলিতে গৌর হরি ভক্ত বেশ ধারণ করে নিজে বিলায় নিজের নাম। চারটে যুগ পাই। তাই তিন যুগে সত্য, তেতা, দাপর, যে ধন গোলকে গোপনে ছিল আমার গৌর হরি কলির জীবের মানুষের জন্য সেই ধন নিয়ে আসলো। সেই ধনটা কি? অনর্পিত সম্পদটা কি? যা অর্পণ করে নাই। কথা নিও। এই অনর্পিত সম্পদের কথা একটু ভালো করে সবার মধ্যে আমার বুঝাইয়া দিও, নাইলে আমার সারার ইচ্ছা নাই। আমি বলভদ্র ভট্টাচার্য, তবে বলভদ্র ভট্টাচার্যের ভূমিকায় যদিও আমি থাকি, আমি গৌর হরির সঙ্গে কিন্তু রই। এটা কিন্তু মিথ্যা নয়। সবার ভাগ্যে এটা জোটে না বাবা। হ্যাঁ, যদিও আমার পাষাণ হৃদয়, খুলে বলে ধর্ম সভায় আমি বলভদ্র ভট্টাচার্য করেছি বড় ভাগ্য, নিয়েছি মহাপ্রভুর চরণে ঠাই। মহাপ্রভুর দেখভাল আমি কিন্তু করতে পাই, কোনো অসুবিধা নাই। তাহলে প্রশ্ন হয়ে গেল, আর একটা কথা না বললে নয়, ভোগ ভালো না ত্যাগ ভালো? কত মানুষ এই সংসারে ভগবানকে ডেকে ডেকে ঘরে বসে ভগবান পায়। তুমি আমার কথা নিও। ওই শাস্ত্রের মধ্যে লেখা, কোথায়? চৈতন্য চরিতামৃতে আছে কি? অশ্বমেধ গবলম্ব সন্ন্যাস পলৌ পত্রিকম দেবরণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়েত। খবরদার পরিমাণা, কলির যুগে 5টা জিনিস শাস্ত্রে নিষিদ্ধ করা আছে, তোমরা কেউ করবে না, ওর ধারে কাছেও যাবে না। কি কি? অশ্বমেধ যজ্ঞ, এ তোমরা কলির যুগে করতে পারবে না। কেন? অশ্বমেধ যজ্ঞ করেছিল ত্রেতা যুগে রামচন্দ্র। একটা অশ্বের ভালে জয়পত্র লিখে দিলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4 দেশ ঘুরে আসলে পরে, খুলে বলি আপনাদের গোচরে, ওই যজ্ঞে আহুতি দিয়ে আবার তাকে জীবিত করতে হয়েছিল সেই সময়। কলিযুগের অর্থতন্ত্র মন্ত্রে তোমাদের জোর নাই, পারবা না, কাজেই ওটা বাদ দাও। কি খারাপ বলছে নাকি? এটা অশ্বমেধ যজ্ঞ। আর গোমের যজ্ঞ, ওই গাভীকে আহুতি দিতে হবে, একই ব্যাপার, আবার জীবিত করতে হবে, পারবা না। তাহলে অশ্বমেধ গবালম্ব সন্ন্যাস, কলিযুগে সন্ন্যাস নাই। অশ্বমেধ গবালম্ব সন্ন্যাস পলৌপত্রিকম। পলপত্রিকম মানে পল মানে মাংস। পিতামাতার শ্রাদ্ধে কাজে মাংস দেয়া বারণ করেছে, নিষেধ করেছে, দরকার নাই, দেবা না। তাহলে 4টা পেলাম, অশ্বমেধ গবালম্ব সন্ন্যাস পলৌপত্রিকম। আর দেবরণ সুতোৎপত্তি, দেওরের দ্বারাই সন্তান জন্মানোর নিয়মটা আগে ছিল। এখন শুনলে একটু নিজের মনের মধ্যে করে এলো মেলো, দেওরের দ্বারাই সন্তান, ছি লজ্জা করে। আপনারা জানেন, যারা হাওড়া প্ল্যাটফর্মে শিয়ালদায় গেছেন জানেন অনেকে, দেখবেন ওই বিহার থেকে এই নিয়মগুলো আগে ছিল। কলিঙ্গ মানে উড়িষ্যা, বিহার, মগধ পুরনো নাম। এই সমস্ত জায়গায় আগে যুদ্ধ বিগ্রহ যখন হতো, সব পুরুষই তো মারা যেত। হ্যাঁ, ওই বউগুলো কোন জায়গায় যাবে? এই যার সঙ্গে যার গর্ত, ওই যেত আর কি, কায়দা করে বদলেন, শঙ্কর বর্ণ তৈরি হয়ে যেত। এখন আমরা অবশ্য খারাপ ভাবি, আগে ওইগুলো হতো। এই যে হাওড়া প্ল্যাটফর্মে বা শিয়ালদা প্ল্যাটফর্মে গেলে পরে দেখতে পারবেন স্টেশনে পরে ওরা রয়। কারা? ওই মুটিয়াগিরি করে না কুলি, যারা প্রায় দেখবেন বিহারি আর উড়িয়া। তা আমি প্রায় যাই, গেলে পরে দেখতে পাই ওরা বাড়ি ঘরে যায় না। আসছে যে কলকাতা থেকে, কলকাতায় এসছে যে বিহার থেকে, আর বাড়ি যায় না। এইখানে ভালো ইনকাম পায়,
ও দেশে সারাদিন জোন দিলে 50 টাকা পায়, এখানে হাজার হাজার টাকা কামায় আর যায় খালি টাকা পাঠায়, টাকা গেলেই তো লস, খালি মাল করে ইনকাম করে আর পাঠায়। আমি বললাম একদিন আর কি রে ভাই কয় বছর এখানে পুজো থাকবি আর সংসার ধর্ম নাই নাকি? কয় আছে তো। আমি তো বিয়ে শাদি করছিস? কয় করেছি তো। ওই বিয়ে করার পরে ওই 3 বছর সংসার করেছি, বউকে রেখে হাওড়া প্ল্যাটফর্মে চলে এসেছি। বেশ ভালো। তা ওরা সংসার চলে কি করে তোর বাড়িতে? কয়খান মাল করি পাঠাই, টাকা পাঠাই, মাসে মাসে কর করে নোট পাঠাই। ভালো। তা খালি টাকা পাঠাইলে কি সংসার চলে? হে গিন্নি থাকবে না তো ঘরে নাকি? হ্যাঁ। তা তোর ছেলে মেয়ে কি? কয় কেন ভাই আমার ওই 2টো ছেলে আর 3টা মেয়ে। বলিস কি রে, মাত্র 3 বছর সঙ্গ করিস স্ত্রীর সঙ্গে, এত প্রোডাকশন দিলি কোন কায়দায় রে ভাই? হ্যাঁ, বড় বড় একটা কি 2টা হতে পারে, এ তো বেশি দেওয়ার কায়দা নাই নাকি? কয় কেন? বাড়িতে আমার ভাইয়া হ্যাঁ, আমার দুলা ভাইয়া হ্যাঁ, ওই হ্যাঁ হ্যাঁ করতে করতে প্রোডাকশন দিয়ে ফেলাইতে বললেন। হ্যাঁ মাইরি, এই নিয়ম আগে ছিল। তা আমার কথা কোন জায়গায়? অশ্বমেধ গবলম্ব সন্ন্যাস পলৌ পত্রিকম দেবরণ শীতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়েত, খবরদার করি মানা, কলির যুগে 5টা জিনিস নিষিদ্ধ করা আছে, তোমরা কেউ করবে না। আমার কথা কোন জায়গায়? তাহলে শাস্ত্রের বাক্য অমান্য করে গৌর হরি কেন গেল সংসার ছেড়ে? কথা নিও একটু ভালো করে আমার বুঝাইয়া দিও। এই 5টা জিনিস ভিতরে সন্ন্যাসও নিষিদ্ধ আছে। তাহলে শাস্ত্রের বাক্য অমান্য করে গৌর হরি গেল সংসার ছেড়ে, মা কাঁদাইয়ে, বিষ্ণু বিয়েকে কাঁদিয়ে সংসার ছেড়ে যায়। এই শাস্ত্রের বাক্য অমান্য যদি ভগবান করে, আবার ভগবান কি বলছে? নিজে আচারিয়া ধর্ম জীবেরে শিখায়। তা তুমি যদি বউ ছেড়ে যাও তো সবাই তো ওই পথে যায় নাকি? কও। আবার দাদা নিত্যানন্দ কয়, দাদা তুই সংসারে পাবি ভারী আনন্দ, তুই সংসারে থাক। ওই নিত্যানন্দ সংসারে বিয়ে করে 8টা জন্মাইছে মাত্র, মাইরি বিয়া বাড়ি কায়দায় না গো বললেন। নিত্যানন্দ দাদা তুই সংসারে থাক, 2 বিয়ে করিস। হ্যাঁ, সূর্যকান্ত সরকেলের 2 মেয়ে একসঙ্গে বিয়ে করেছে, 8টা প্রোডাকশন দিছে মাত্র এই নিত্যানন্দ। তিনি আবার পূর্ণ কুম্ভ, কুম্ভ মানে কি? কলসি। তাই 8টা জন্মাইছে, কলসি কি খালি হয় না? একটু হইলে তো হইছে নাকি? ঠিক বলেন? কয় হইছে দাদু, কয় ঠিকই তো। হ্যাঁ, ভরা কলসি থাকলে পরে নড়ে চড়ে না, আর কলসি খালি হয়ে গেলে ঢক ঢক করে না। আপনারা পুরনো লোক বুঝবেন তো, দিছে মাথায় ঝোঁক। হ্যাঁ ঠিক আছে তো। তাইলে এই যে পূর্ণ কুম্ভ কেন বলো? 8টা জন্ম দিলে বিন্দু যায় রসাতলে। নিত্যানন্দকে কেন পূর্ণ কুম্ভ বলা হয়? ফুলে বলা যে ধর্মসভায়। আর শাস্ত্রে বাক্য অমান্য করে গৌর হরি কেন গেল সংসার ছেড়ে? কথা নিয়ে একটু ভালো করে আমার বুঝাইয়া দিও। আজকে ছাড়বো না, আমি বলভদ্র ভট্টাচার্য, অত বাপটাপ আমার নাই। কি বলে? হ্যাঁ, আবার ওই বলছে হরেন নাম হরেন নাম হরেন নামই বকে বলম, কলৌ নাস্তেব নাস্তেব গতির অন্যথা। কলির জীবের মানুষের হরি নাম ভিন্ন কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। বেশ ভালো, মেনে নিলাম। তারপরে ওই মহাপ্রভু যখন গেল গোদাবরী নদীর তীরে রায় রামানন্দের সঙ্গে যখন সাধ্য সাধন তত্ত্ব আলোচনা হয়, আপনারা জানেন ভালো মহাশয়, সেইখানে সাধ্য সাধন তত্ত্ব আলোচনা করতে করতে খুলে বলি সবার সাক্ষাতে, সেইখানে রায় রামানন্দের কাছে বলে প্রেমের উপরে কিছু নাই। এর এদিকে বলতে হরিনাম ছাড়া গতি নাই। এখন আমরা কোন দিকে যাই নাকি? এখানে বললে হরিনাম ছাড়া গতি নাই, আর ওদিকে বলে প্রেমের উপরে কোনো কিছু নাই। এক সাধারণ মানুষ নাম করব না প্রেম করব, কথা ধরো একটা ভালো জবাব করো। কি বাবা লিখে রাখেন? হ্যাঁ, নাম বড় না প্রেম বড়? তাহলে সংসারে বসে মানুষ ভগবানকে পায় কেন? সন্ন্যাসী হয়ে গৌর হরি ঘর ছেড়ে দূরে চলে যায়, মাকে কাঁদায়, বয়স্ক মা ভিক্ষা করে লাস্টে খায়। এই শিক্ষা দিলে এই দুনিয়ায়। কথা নিয়ে একটু ভালো করে কয়েকটা প্রশ্নের জবাব আমার বুঝাইয়া দিও। এবার একটা গান করলে ভালো হয়, তারপরে গানের মধ্যে 2-1টা দিয়ে দেবো, অসুবিধা নয়।
তোমার একটি দিনের একটু পরশ আজও আমার বুকে দোলে, ওরে অতীতের সেই দিন গেছে হায় কোন সুদূরে চলে। তোমার একটি দিনের একটু পরশ আমার বুকে দোলে, অতীতের সেই দিন গেছে হায় কোন সুদূরে চলে। ও তোমার স্মৃতির প্রীতি প্রদীপ আজ মিটি মিটি জ্বলে। অতীতের সেই দিন গেছে হায় কোন সুদূরে চলে। হায় রে এমনি সেদিন বয়ে ছিল মলয় সমীরণ, ছিল চাঁদের হাসি ফুলের সুভাষ বাসির শিহরণ। এমনি সেদিন বয়ে ছিল মলয় সমীরণ, ওরে ছিল চাঁদের হাসি ফুলের সুভাষ বাসির শিহরণ। আমি আজও হইনি বিস্মরণ রাগেরই দ্বিতলে। ও সেই চলে যাওয়া দিনের ছবি আমার কত কি যায় বলে। ওরে আমার ব্যথার সুর জড়ানো জল ঝরানো আখি, ওই যে পিউ কাহাবো বলিয়া ডাকে জোর ভাঙায়া পাখি। আমার ব্যথার সুর জড়ানো জল ঝরানো আখি, ওই যে পিউ কাহাবো বলিয়া ডাকে জোর ভাঙায়া পাখি। ও তার মনের কথা জানাই নাকি বিশ্বের ব্যথায় গলে। আগো সেই সুরে এই সংসার পুরে আমি মরি পুরে জ্বলে। হায় রে কলের জাহাজ জলে চলে, পিছনে তার ঢেউ ওগো সম ব্যথা, বেথিক বিনে ব্যথা আর বোঝে না কেউ। ও ও ও ও রে। কলের জাহাজে জলে চলে, পিছনে তার ঢেউ ও গো সম ব্যথা, বেথিক বিনে ব্যথা আর বোঝে না কেউ। ও গো যে ব্যথাই ব্রজ পুলব এই সংসারের সুখ ভোলে।
বান্ধবী না শহর বন্ধ বনের মতো লাগে ওগো মনের মানুষ হারা হলে কেন হেলো জাগে বান্ধবী না শহর বন্ধ বনের মতো লাগে ওগো মনের মানুষ হারা হলে কেন হেলো জাগে আমি এই ব্যথা বুঝি নাই আগে পূর্ব রাগের ফলে ও পাগল বিজয় কাঁদে মন হারায়ে বিজয় কাঁদে মন হারায়ে বসিয়া বিরলে অতীতের সেই গাছে হায় করছে দূরে কয়েকখানি প্রশ্ন তোমার করে গেলাম দান সুন্দরভাবে জবাব দেবে এসে স্বাভাবিক তোমার ওরে বলো বলো গৌর হরি গো তুমি আমার কথা নিও কয়েকখানি প্রশ্নের উত্তর বোঝাইয়া দিও ওই যে হরি করি নাচে কেন আমি জানতে চাই সুন্দরভাবে সবার মধ্যে আমি ভালো জবাব চাই নাম বড় না প্রেম বড় গো ও তুমি আমার কথা লও। সুন্দরভাবে সবার মধ্যে এসে বুঝাইয়া দাও কি বাবা এদিকে বললে নাম বড় নামের উপরে জগতে কিছু নাই আবার এদিকে বললে না প্রেমের উপরে কিছু নাই এখন আমরা সাধারণ মানুষ কোন দিকে যাই নাম বড় না প্রেম বড় তুমি আমার কথা লও সুন্দরভাবে সবার মধ্যে এসে বুঝাইয়া দাও গৌর হরি সন্ন্যাসে গেল শাস্ত্রের বাক্য অমান্য যে করে সাধারণ মানুষ যাবে কোন জায়গায় বুঝাও ভালো করে তাই ভোগ ভালো না ত্যাগ ভালো তুমি আমার কথা লও সুন্দরভাবে আসরেতে এসে তুমি বুঝাইয়া দাও